ছবি তুলছিলে? অনামিকা নড়ল না, চোখ বড় বড় হয়ে গেছে, উত্তর নেই। কথা বলছো না যে? বেশি ব্যথা পেয়েছো? এখানে আসলে কিভাবে? কথার সুরে রাগ নেই, রয়েছে এক ধরনের কোমলতা। নির্ঝর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, পকেট থেকে একটা রুমাল বের করে ঠান্ডা গলায় পড়ল। দাও, দেখি কতটুকু লেগেছে। ভয় পাচ্ছ রক্ত দেখে? বোকা মেয়ে এতটুকুতে মারা যাবা না। অনামিকা এবার মুখ খুলল, শরটা কাঁপছে। তুমি এখানে? আর আমাকে এভাবে ব্যথা কেন দিলা? তুমি তো এমন নও। নির্ঝর মৃদু হেসে বলল, ব্যথা তো দিলামই না ঠিক করে। যদি নেক্সট টাইম এমন লুকিয়ে আসো, তাহলে আমার পার্সোনাল কুমিরের সুইমিং পুল আছে, সেখানে ফেলে দিব। তারপর কুমিরদের থেকে কামড়ের ব্যথা পাইও। হুম, এটা ঠিক নয়। তুমি মানে আপনি কি ওই ঘূর্ণিঝড় লোকটা? নির্ঝর শান্ত কণ্ঠে শুধালো। আমার বাড়িতে বেশি মানুষ আসে না, তোমার লাগ ভালো, না হলে এতক্ষণে এখানে আসার জন্য শাস্তি পেতে। অনামিকা নির্ঝরের দিকে তাকিয়ে তখনও কিন্তু কিন্তু করছিল। এতে নির্ঝর খানিকটা বিরক্তি নিয়ে বলল, তুমি এখন বাড়ির ভেতরে যাবা আমার সাথে, চুপচাপ। হ্যান্ডে ব্যান্ডেজ করে দিব, তারপর লোক পাঠাবো তোমাকে পৌঁছে দিয়ে আসতে, বুঝছো? না। অনামিকার সোজা সাপটা জবাব শোনা গেল। নির্ঝর শান্ত কণ্ঠে বলে উঠল, ভয়কে ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলছো মনে হচ্ছে, কিন্তু ঝড় নিয়ে খেলতে এসো না মেয়ে, নিঃশেষ হয়ে যাবা। অনামিকা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তো ঝড়েই জন্মানো মেয়ে, ঝড়ে উড়ে যেতে পারি, নিঃশেষ হওয়া এখনো শিখিনি। প্রতি উত্তরে নির্ঝর কিছু বলে না, বরং অনামিকাকে টেনে ভিতরে নিয়ে যায়। সোফায় বসিয়ে কোথায় একটা হারিয়ে যায় বাড়ির। বাইরে থেকে বাড়িটা দেখে অনামিকার যতটা ভালো লেগেছিল, ভেতরে এসে ততটাই ভুতুড়ে মনে হচ্ছে। চারিদিকে কেমন গা ছমছমে নিস্তব্ধ পরিবেশ। নির্ঝর এক গ্লাস পানি এবং ফার্স্ট এইড বক্স নিয়ে এগিয়ে এসেছে অনামিকার দিকে। পানির গ্লাসটা এক হাতে ধরিয়ে অন্য হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। অনামিকা কেবল চেয়ে আছে লোকটার দিকে। চেহারাটা একজনের সাথে বড্ড মিলছে, তবুও আলাদা। লোকটাকে যতটা খারাপ মনে হয়, সে ততটা খারাপ নয়, এটা ভালোভাবে উপলব্ধি করতে পারছে অনামিকা। হাটের ব্যান্ডেজ শেষ করা হতেই লোকের উপস্থিতি টের পাওয়া যায়। তার সাথে অনামিকাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে নির্ঝর। সে বুঝতে পারছে মেয়েটা তার সাথে জড়িয়ে পড়তে চাইছে, কিন্তু নির্ঝর যে চায় না মেয়েটা কষ্ট পাক। ছোট্ট হৃদয়ের কষ্টের কারণ হওয়ার থেকে নিঃসঙ্গ জীবন ঢের ভালো। অনামিকার গাড়ি এগিয়ে চলছে নিজ গন্তব্যে, তবুও কাছের গ্লাসের আড়াল থেকে অনামিকার কণ্ঠ শোনা যায়। এই ভুতুড়ে বাড়িটার মালিকের কোমল হৃদয়টা জয় একদিন সে নিশ্চয়ই করবে। রাত প্রায় 11:30। দরজা খুলতেই হালকা বাতাসে ঢুকে এলো বর্ষণের শরীরে ক্লান্ত আর কনসার্টের গন্ধ। সে চুপচাপ জুতা খুলে ভেতরে ঢুকতে দেখে ঘরের মাঝখানে সোফায় বসে আছে মায়া, দুগাল ফুলে হাত দুটো ক্রস করে রাখা বুকের ওপর, চোখে মুখে স্পষ্টত আমি আপনার সাথে কথা বলবো না টাইপ অভিমান। বর্ষণ একটু থমকে দাঁড়ে, তারপর নরম গলায় বলল, বলি, বিড়ালটা আজ এত গম্ভীর কেন? মায়া তাকায় না। বর্ষণ কাছে গিয়ে সোফার পাশে বসে পড়ে এবং মিনমিনিয়ে বলে, তুমি কি আমার রাগী বউ নাকি কোনো সিনিয়র বাচ্চা? মায়া এবার মুখ ফিরিয়ে বসে, মুখে একটু শব্দ নেই। বর্ষণের কথায় যেন তার রাগ বাড়ছে বই কমছে না। বর্ষণ খানিকটা এগিয়ে গিয়ে বলল, রাগে তোমার গাল এভাবে ফুলে গেলে প্যানকেকের ব্যবসা দিব ভাবছি। প্রতিদিন একটু একটু রাগিয়ে প্যানকেক তুলে নিব তোমার গাল থেকে। মায়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি আমাকে আরো রাগাতে চাচ্ছেন? বর্ষণ মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দেয়, একদম না। তাহলে উল্টোপাল্টা কথা বলছেন কেন? তাহলে তুমি কারণ ছাড়া এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? কারণ আমি রাগ করেছি। মায়ের সোজা সাপটা জবাব। কারণ তো বলবা। তা তো জানি না, কিন্তু এতটুকু জানি আপনার উপর রাগ করেছি। বর্ষণ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তা বিড়ালের মতো বউয়ের রাগ ভাঙবে কি করলে? 4টা খামচি দিতে চাই আমি আপনাকে। বর্ষণ আতঙ্কিতভাবে চেয়ে বলল, মাথা খারাপ নাকি? পরে না তোমার জন্য 56টা ইঞ্জেকশন দেওয়া লাগে। মায়ের চোখ ছোট ছোট করে তাকি জিজ্ঞেস করল, আপনি রাজি হবেন নাকি রাগ করেই থাকবো? বর্ষণ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে খামচি দেন মহারানী, আপনার আদেশ অমান্য করবার সাধ্য কি আর আমার আছে?
মায়ের ঠোঁটে হাসি প্রসারিত হয়ে উঠল। তার উদ্দেশ্যে সে সফল হতে পেরেছে। বসন আচমকাই বলে উঠল, মায়া, কখনো যদি জানতে পারো আমি নামক মানুষটা পুরোটাই মিথ্যা, তাহলে কি আমাকে ভুল বুঝবে? ছেড়ে দিবে আমায়? কি বলছেন আপনি? কিছু না, ঘুমাবো, বিছানা গুছাও, আমি আসছি। হাত মুখ ধুয়ে বলে কোনো মতে ওয়াশরুমে চলে যায় বসন, যেন পালালো। মায়ের মনে প্রশ্ন জাগছে বারবার, কিসের কথা বলবে বসন? এটা কি সত্য নাকি নিতান্তই মজার ছলে বলা কোনো কথা? অনামিকা নিচের রুমে বসে আছে, হাতে মোহনার থেকে ধার নেওয়া একটি গল্পের বই। অবসর কাটাতে বইটা নিয়েছিল বটে, কিন্তু তার মনটা অন্যখানেই আটকে। সকালের ঘটনাটা যেন রিমাইন্ডের মতো ঘুরে ঘুরে ফিরছে তার মনে বারবার। ঘূর্ণিঝড় লোকটা ভাবতেই অনামিকার ঠোঁটে একরকম অদ্ভুত হাসি খেলে যায়। নামটা এখনো জানা হয়নি তার, তাই এমন অদ্ভুত উপাধিতেই ডাকা। কিন্তু তার চেহারা, তার চোখের দৃষ্টিটা এতটা মিল কিভাবে হয় কারোর সঙ্গে? এটা কি নিছক কাকতালীয়তা নাকি কোনো অজানা যোগসূত্র? নিজে ঠিক বুঝে উঠতে পারছে না অনামিকা। আজ সকালের ঘটনা, সে নেহাতি একটু হাঁটতে বেরিয়েছিল, এমন কিছু ভাবনা নিয়ে নয়। শুনেছিল শহরের প্রান্তে এক সুন্দর ভুতুরে টাইপের বাড়ি আছে, বড় ছায়াময়, আর তার মাঝে নাকি এক অদ্ভুত সুন্দর বাগান। শুনেছে বাড়ির মালিক কাউকে ভেতরে ঢুকতে দেয় না। অনামিকা অবশ্য এসব শুনে আগ্রহ আরও বেড়ে যায়, তাই কৌতূহলবশতই গিয়েছিল চুপি চুপি, ঢুকে পড়েছিল সেই রহস্য ঘেরা জায়গায়। কিন্তু এইভাবে ধরা পড়বে এমনটা কল্পনা করেনি। তবু অদ্ভুতভাবে মনটা ভালো লাগছে তার। হঠাৎ নিজের অজান্তেই তার ঠোঁটে ফুটে উঠে এক আত্মবিশ্বাসী তীর্যক হাসি। ধীরে ধীরে ফিসফিস করে বলে ওঠে, আমি ঝড়ের গল্প শুনে বড় হয়েছি জনাব, এবার ঝড়ের সঙ্গে হেঁটে দেখব আমার সাহস ঠিক কতটা। প্রতিটি মানুষের জীবনেই মায়ের জন্য একটা আলাদা স্থান থাকে, তবে সব মা কি সত্যি সেই স্থানটি উপযুক্ত? সবাই বলে মা না থাকলে পৃথিবী অন্ধকার, কিন্তু নির্ঝর জানে সব অন্ধকারেরই একটা উৎস থাকে। শৈশবে যতটুকু মনে পড়ে, মা নামক মহিলাটির কাছ থেকে কখনো স্নেহ, ভালোবাসা বা ভালো লাগানো কিছুই জোটেনি তার, বরং প্রতিদিনই শুনতে হতো, তুই কিছুই হবি না, বাপের মতো ধ্বংসই হবি একদিন। এটা ছিল তার মায়ের প্রিয় বুলি। নির্ঝর তখন ভাবত, সবাই মাকে নিয়ে কবিতা লেখে, গানে বন্দনা করে, আমি কেন পারি না? একদিন সে নিজের জন্যই লিখে ফেল এক চিঠি। তুমি আমার মা, কিন্তু মায়ের মতো নও। তুমি আমায় জন্ম দিয়েছ, তাতে আমার হাত নেই, কিন্তু ভালোবাসনি, আগলে রাখনি, মানুষ করনি, এতেও আমার কোনো দোষ নেই। তাই আমি তোমায় ক্ষমা করতে পারবো না কখনো, কারণ তোমার অনুপস্থিতি থেকেই আমি পাথরের ন্যায় মানুষ হয়েছি। আর নির্জন, একা, তবু সে ভেঙে পড়ে না, কারণ সে জানে মা না থাকলেও বেঁচে থাকা যায়। কারণ যিনি মা হয়েও মানন, তাকে ছেড়ে এগিয়ে যাওয়াটাই নিজের প্রতি দায়িত্ব। সেই মানুষটির জন্য আর কষ্ট পায় না। এই মানুষটাই তো একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেদিন শাড়ির আঁচল ধরে বড্ড কেঁদেছিল ছেলেটা, কিন্তু তার মায়ের মন গলেনি। গল্পের বা কী করে, কখনো তো আর মায়ের মতো আদর করেনি। একাকী এই ভূতের বাড়িতে তার দাদার কাছে ফেলে চলে গিয়েছিলেন। কতটুকুই বা বয়স ছিল, মাত্র 10 বছর হয়তোবা ছিল। তারপর অনেক বছর কেটে গেছে। নির্ঝরের 21 বছর বয়সে সেই মহিলা আবার ফিরে এসেছিলেন, শুধু একটা অনুরোধ নিয়ে। আমি কখনো মা হতে পারবো না, হয়তো তোকে কষ্ট দেওয়ার শাস্তি পেয়েছি, তুই ছাড়া আমার কোনো সন্তান নেই, মাকে একটা সুযোগ দিয়ে নির্ঝর। কিছু কিছু ভুল কখনো ক্ষমা করা যায় না। নির্ঝর সেদিন ক্ষমা করতে পারেনি তার মাকে, ফিরিয়ে দিয়েছিল তাকে। তবুও এরপর থেকে মহিলাটি বারবার যোগাযোগ করতে চেয়েছেন। নির্ঝরের বড্ড হাসি পায় এসব দেখলে। শৈশব সব গেল ধোঁয়াশার এতিমে নাই। তখন তার মাতৃত্ব জাগল না, অথচ যখন সে মুখে দাঁড়িয়ে সফল, তখন কেউ এসে মাতৃত্ব দাবি করে। হাই স্বার্থপর মানুষ! মা ছেলের সম্পর্ক সবসময় রূপকথার মতো হয় না। অনেক সময় সেখানে থাকে বিষ, শূন্যতা, অথবা শুধু জন্মদাত্রী সন্তানের এক উচ্চারিত দূরত্ব। একজনের কণ্ঠস্বর শোনা যায় নির্ঝরের সামনে,
যার দরুন পুরনো স্মৃতিচারণ থেকে বেরিয়ে আসে সে। স্যার, আপনার মা হয়তো সত্যি আপনাকে আগলে নিতে চায়। আপনি একবার সুযোগ দিয়েই দেখুন না। আপনার ভেতরে ছেলে মানুষটা হয়তো মায়ের স্নেহ পেতে কাতরাচ্ছে। নির্জন রাগ দেখায় না, শান্ত কণ্ঠে বলে, আমি জানি আমার ভেতরেও একটা ছেলে মানুষ এখনও রয়ে গেছে, যে এখনও মাঝে মধ্যে খুঁজে ফিরে একটা আঁচল, একটা হাতের ছোঁয়া, একটা কপালের চুমু। কিন্তু সেই ছেলেটাকে আমি বহু আগেই কবর দিয়ে এসেছি। তার কবরটায় কোনো নামফলক নেই, শুধু কষ্ট জমা ধুলোবালি। আমি এখন শক্ত, আমি এখন নিঃশব্দ, আমি এখন এমন একজন যে শিখে গেছে ভালোবাসা না পেলে কঠোর হতে হয়, মায়া না পেলে পাথর হতে হয়। প্রত্যুত্তরে লোকটি আর কিছু বলার সাহস দেখে না, কারণ নির্ঝরের সঙ্গেই তার বড় হওয়া। সে জানে কতটা ভেঙেছে ছেলেটা। অন্যরা হয়তো ভাবে নির্ঝর বড্ড পাষাণ, তবে সে তো জানে এ নির্ঝর ভেঙেছে বহুবার। নির্ঝরের মায়ের মতো নয়, বরং বিথি বেগম আর নীলিমা বেগম যেন তার একেবারেই উল্টো সত্তা। তাদের চোখে সন্তান মানেই পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় দায়িত্ব। তারা শুধু সন্তানের জন্যই স্বপ্ন দেখেন না, প্রয়োজনে নিজের স্বপ্ন বিসর্জন দিতেও একটু দ্বিধা করেন না। সন্তানের মুখের একটুখানি হাসির জন্য, তার নিশ্চিন্ত নিঃশ্বাসের জন্য তারা কত কিছু যে নিঃশব্দে সহ্য করে যান। সেই ভালোবাসা যেন শব্দে কোনো শঙ্কায় বাধা যায় না। একজন মা ঠিক যেমনটা হওয়া উচিত, যার ভালোবাসা সন্তানের আশ্রয় হয়, যার ছায়া সন্তানের রক্ষা কবচ হয়ে দাঁড়ায় সব ঝড়ঝঞ্ঝার, যার ছায়া সন্তানের রক্ষা কবচ হয়ে দাঁড়ায় সব ঝড়ঝাপটার মুখে। অনামিকা একটু চুপ করে থেকে নরম গলায় জিজ্ঞেস করলো, আমু, মামনি, আমাদের বাড়ি থেকে কি কখনো কেউ কোনো ছেলে হারিয়ে গিয়েছিল? নীলিমা বেগম মৃদু হেসে বলেন, না তো, কেন বলতো? তোর আবার কি মনে দরকার? বিথি বেগম হেসে উঠলেন, তোর কাজিন বিয়ে করার ইচ্ছে থাকলে আগে বলতি, আমি তাহলে তোর সাথেই বর্ষণের বিয়ে ঠিক করে ফেলতাম। অনামিকা মুখ ভার করে বলল, আমার একটা ছোট্ট প্রশ্নকে তোমরা কোথায় নিয়ে গেলে বলো তো? নীলিমা বেগম মেয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল। কি করব বল, মেয়ের বিয়ের বয়স হলে মায়েদের মাথায় এমন সব কথা ঘুরতেই থাকে। অনামিকা মুচকি হেসে বলল, আমি বুঝি তোমাদের খুব আদরের? বিথি বেগম হেসে বলেন, শুধু আমাদের না, তুই হলি এ বাড়ির একমাত্র আদরের মেয়ে, আমাদের পিচ্চি প্রিন্সেস। অনামিকা ঠোঁট উল্টে বলল, আমি তো বড় হয়ে গেছি, তাও কেন তোমরা এখনো পিচ্ছি বলো? প্রতি উত্তরে দুজনই হাসলেন। তাদের মেয়েটা যে এখনো তাদের চোখে সেই আগের মতোই ভীষণ আদুরে, ভীষণ আপন বাচ্চা মেয়ে। আজকের কনসার্টটা ছিল বর্ষণের জন্য স্পেশাল। হল জুড়ে মানুষের গলা ফাটানোর চিৎকার, আলো ছায়ার ভিড়ে তার গানের প্রতিটি শব্দ যেন শ্রোতাদের হৃদয় সেধিয়ে যাচ্ছিল। তবুও সেদিন বর্ষণের মনটা খালি ছিল, যেন কিছু একটা ঘটবে, একটা ঝড় যেটা শব্দ এখনো শোনা যায়নি, কিন্তু আসবেই। কনসার্ট শেষে ফ্যানদের সঙ্গে সেলফি তুলতে, অটোগ্রাফ দিতে দিতে ক্লান্ত হয়ে বর্ষণ একাই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে একটা চাপা আওয়াজ, ধরাধরি গন্ধে মাথা ঝিমঝিম, এক ঝটকায় কালো হুট তার মাথার উপর। আর অজ্ঞান হারানোর আগে মুহূর্তে সে একটা কথাই কানে এসেছিল, সিঙ্গার মানুষটা চুপ করিয়ে থাকতে বেশ কিছু লাগে না। বসন্ত চোখ খুলল একটা অন্ধকার ঘরের মধ্যে চড়ানো কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি, টেবিলের এক পাশে কফির গন্ধ, আরেক পাশে বসে আছে ৩-৪ জন অচেনা মুখ। তাদের চোখে উপহাস, চোখে খিস্তি মাখা হাসি। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। বসন, তাই তো? তোর গান আমরা শুনি না, কিন্তু তোর প্রভাবে বড়ই বিরক্ত হচ্ছি। আজকাল তোর একটা গান মানে হাজার হাজার ছেলেপোলাপান একসাথে ছুটে আসে। এটা একটা দাম আছে রে সিঙ্গারের। তোর জন্য আমাদের রিয়ানের গান তো কেউ শুনেই না। বসন্ত তাকিয়ে রইল, চোখ ঠান্ডা, মুখে কোনো ভয় নেই, গলা স্বর শান্ত অথচ তীক্ষ্ণ, যেমন তার গানের কথাই থাকে। তোরা ভাবছিস আমি শুধু গান গাই, তাই না? গান কাকে বলে জানিস? এটা কণ্ঠ না, আগুন। আর আমি আগুন গিলতে জানি। লোকগুলো একটু থমকে যায়। এই ছেলেটা তাদের ভয়ের ভিতরে আটকে পড়েনি। তাদের প্ল্যান ছিল বর্ষণকে আটকে রেখে
তার অপোনেন্ট সিঙ্গারকে এগোতে সাহায্য করা, কিন্তু বর্ষণের ভেতরের মানুষটা যে এতটা নিঃশব্দ তলার হয়ে বেরিয়ে আসবে তা তারা ভাবেনি। একজন ঠাট্টা করে বলে উঠল, তোর মতন আবেগ আর্টিস্টদের তুই আনা ধরলে কোথায় কি আর আমরা ভয় পাবো? আমরা উল্টা তোকে ভয় দেখাবো। বর্ষণ ধীরে হেসে বলে, আমার চোখে ভয় নেই, আছে কেবল আগুন যেটা একদিন তোদের পোড়াবে। তোরা ভুলে গেছিস মানুষ যা হালকা ভাবে তাই সবচেয়ে ক্ষতিকর হয়ে ওঠে। ঘরের ভিতর হাওয়া কেমন যেন ভারী হয়ে ওঠে। আলো আধারের মাঝে বর্ষণের মুখে তখন কোনো সুর থাকে না, থাকে কেবল এক রকমের রহস্যময় হাসি। হুট করে বাইরে থেকে গুলির শব্দে সকলে সেই শব্দ অনুসরণ করে এগুতেই দেখতে পাই সামনে বর্ষণ দাঁড়িয়ে, মুখে বিকট হাসি। পরক্ষণে পিছনে তাকিয়ে তারা দেখতে পায় বাঁধন খুলে দাঁড়িয়ে আছে বর্ষণ, হাতে তার জ্বলন্ত সিগারেট। সামনে এবং পিছনে দুদিকেই একজন দাঁড়িয়ে। ব্যাপারটা অদ্ভুত লাগছে তাদের নিকট। একজন শব্দ করেই বলে ওঠে, দুইটাই। পিছনে ব্যক্তি এগিয়ে এসে আচমকে লোকটার গলা চেপে ধরে এবং কঠিন কণ্ঠে বলে, তোদের প্রথম ভুল আমাদের মাঝে আসা, এবং দ্বিতীয় ভুল আমাদের এভাবে দেখা। নিচর কপট হেসে বলে, ডিরেক্ট উড়িয়ে দি কি বলিস? প্রতি উত্তরে বর্ষণ বাঁকা হেসে বলে, তোর কুমিরদের অনেক দিন পিওর মাংস খেতে দেওয়া হয় না, রাইট? সো প্রতি উত্তরে নিছর কিছু বলে হাতের ইশারে আরেকজনকে ডেকে ওদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বর্ষণ নিছর একেবারে মুখোমুখি দাঁড়িয়ে দেখে, মনে হবে তারা যেন আয়নার সম্মুখে দাঁড়িয়ে আছে। তাদের পোশাক থেকে শুরু করে সব কিছু একই রকম ঠেকছে। এরা ভুল করে আসল জনকে তুল্য ভাবা যায়। কলিজা আছে, কিছু রহস্যের উন্মোচন না হওয়াই ভালো। বাঁকা হেসে, তোর ভাই না রহস্য উন্মোচন করতে গিয়ে নিজেই রহস্য হয়ে যায়, সাবধান। বর্ষণ নিছরকে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, তুই আছিস তো ক্লু সরানোর? তবে না করলেও হাজারো রহস্য লুকিয়ে আছে, একটা পেলে আর একটা রহস্য সামনে আসবে। যেখানেই জীবনের শুরুটাই ভুল দিয়ে হলো, সেখানে আলাদা রহস্য থাকা আবার কি জিনিস? বর্ষণ বাঁকা হেসে বলে উঠল, দে ওদের রহস্য উন্মোচনের লাইসেন্স। যারা রহস্য উন্মোচন করতে চাচ্ছে আমিও দেখব এই বর্ষণের রহস্য কিভাবে ওরা উন্মোচিত করে। ক্রিমিনালটা কি আমি নাকি তুই? আমি মানি তো তুই, আবার তুই মানি তো আমি। হাহা। আজও বোঝা গেল না কে আসলে বর্ষণ। নির্ঝরে কি তার ছায়া, নাকি বর্ষণই এক দুর্বোধ্য প্রতিবিম্ব? তাদের পোশাক এক, গলা এক, চোখে একই আগুন, তবুও একটাকে দেখে আলো বলে ভুল হয়, আরেকটাকে দেখে অন্ধকার ছুঁয়ে যায়। হয়তো এই দুই পুরুষ এক মুদ্রার দুই পিঠ, কিন্তু প্রশ্নটা থেকে যায় এই মুদ্রা কে ছুঁয়েছে, কে খেলেছে এই খেলা, কেই বা আসল মাস্টার মাইন্ড? স্বামী স্ত্রী নামক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর মেয়েরা যতই ভাবুক, আমি কেয়ার করি না, আমি এ বিয়ে মানি না। বাস্তবে নিজের স্বামীকে ঘিরে অন্য কোনো মেয়ের ছায়াও মেনে নিতে কষ্ট হয় তাদের। এটা শুধু হিংসা নয়, বরং এক ধরনের নিজের মানুষকে আগলে রাখার অধিকার বোধ, এক ধরনের নিঃশব্দ মায়া, যেখানে ভালোবাসা পজিটিভ রূপ নেয়, কখনো রাগী, কখনো কষ্টে, কখনো চোখের কোণে জমে থাকা অভিমানে। মায়ার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। বর্ষণের দেরিতে ফেরা, না বলে কোথাও চলে যাওয়া কেমন ভাবিয়ে তুলছে তাকে। তাই তো আজ ঘরে ঢুকতেই ওড়না দিয়ে হাত পা বেঁধে বিছানায় বসিয়ে দিয়ে ঝাড়ু নিয়ে জেরা করা শুরু করে দিয়েছে। আরে মায়া, তুমি পুলিশ নও, এমন করছো কেন? মায়া দাঁতে দাঁত চেপে বলে উঠছে, আপনার কার সাথে চক্কর চলতেছে বলে ফেলেন। বর্ষণ থতমত খেয়ে গেছে। কি আমার আবার কার সাথে চক্কর চলবে? মায়া গম্ভীর কণ্ঠে বলল, কার সাথে চলছে তা তো আপনি বলবেন, তাড়াতাড়ি বলেন, এক্ষুনি বলবেন, না হলে কিন্তু ঝাড়ুর বাড়ি খাওয়াবো। বর্ষণ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠছে, যার ঘরের বউয়ের সাথেই কোনো চক্কর চলে না, তার জন্য বাইরের কারোর সাথে চক্কর চালানো বিলাসিতা ছাড়া কিছুই না। আমাকে কি বোকা মনে হয়? আমার থেকে কি জানি লুকোচ্ছেন, বুঝি না ভেবেছেন? বর্ষণ বাঁকা হাসি দিয়ে চলো। হ্যাঁ, চালাক তো তাই বুঝছো। যতই হোক বর্ষণের চয়েস তো। মায়া কপাল চাপড়ে বলল, আমি চালাক, আমি বুঝি, এতেও আপনার ক্রেডিট আছে। বর্ষণ ভাবলেশীনভাবে বলে উঠল,
অবশ্যই আছে। আমি যদি তোমাকে ভুল করে কিডন্যাপ করে তারপর মিথ্যা বলে বিয়ে না করতাম, তাহলে নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাইতা নাকি? মায়া বুঝতে পারছে না সে কি হাসবে না কাঁদবে। আমি আপনার থেকে কিছু জানতে চাইছিলাম, সেই কথাটা সঠিক জবাব না দিয়ে কই চলে গেছেন? বর্ষণ হাতে বাঁধন খুলতে খুলতে বলল, তুমি চাইলে একসাথে বাংলাদেশ বর্ডার পার করে সুইজারল্যান্ড পর্যন্ত যেতে পারি, আমার কোনো আপত্তি নেই। এমনিতে তুমি বাঁধতে পারো না। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে উঠেছে। আমি সিরিয়াস মুডে আছি ইয়ার। বর্ষণ প্রতি উত্তরে সোজা সাপটা জবাব দিল। আজ আমিও। মায়া বিছানায় বসে পড়ে কপাল চাপড়াচ্ছে। হায় আল্লাহ, কি জামাই দিলা, এত তেরা কেন? বর্ষণ মায়াকে থামিয়ে বলে উঠল, আহ, তোমারই দোষ। যেচে আমার সাথে ঝগড়া করছিলা কেন? এই জন্যই তো আমার ভালো লেগে গেছিল। আপনার জীবনে কটা মেয়ে আছে বলুন না? বর্ষণ ভাবুক ভঙ্গিতে বলে উঠল। আপাতত 5টা, তবে ভবিষ্যতে আরও থাকবে ইনশাল্লাহ। কি? মুহূর্তে মায়ের চোখ রসগোল্লার মতো বড় হয়ে যায়। ভ্রু কুচকে অবাক হওয়ার কি আছে? আমি তো সত্যিই বললাম। মায়া হতাশার ভঙ্গিতে বলে উঠছে। আমি কিন্তু সতীনের ঘর করতে পারবো না। বর্ষণ মায়ের কথা প্রথমে বুঝতে পারেনি, পরবর্তীতে যখন বুঝতে পেরেছে তখন জোরে হেসে দিয়েছে। মায়া মুখ কালো করে প্রশ্ন করেছে, আপনি হাসছেন কেন? বর্ষণ হাসি থামিয়ে মায়ার হাত ধরে বলে উঠেছে, ট্রাস্ট মি, স্বামী হিসেবে আমি কখনো তোমাকে ঠকাবো না। তুমি ব্যতীত এই বর্ষণ আর কোনো নারীর হবে না। তাহলে 5 জন বললেন যে? বর্ষণ মৃদু হেসে বলল, আরে বোকা, 5 জন বলতে বুঝিয়েছি তুমি, অনুমামনি, আম্মু আর ভাবি। এই 5 জন ছাড়া আর কোনো নারী আমার সহচর্যে নেই, বুঝলে? মায়া উপনিস মাথা নাড়াইছে। বর্ষণ মুচকি হেসে মায়ের চুল খানিকটা এলমেলো করে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। নির্ঝরের অন্ধকার জীবনের আলো দিশা হিসাবেই হয়তো অনামিকার আগমন ঘটেছে। কথা নেই বার্তা নেই, হুটহাট বাড়িতে কৃতিত্ব প্রতিষ্ঠা করে গিয়ে মনে হয় যেন অনামিকাই বাড়ি করতেই। ওরে কেউ বাধা দেয় না, নির্ঝর কিছু বলে না তাই। কিন্তু কথায় আছে না, কাউকে লাই দিলে সে মাথায় চড়ে বসে। অনামিকার ক্ষেত্রেও এমনটা হয়েছে। নির্ঝর চোখে আগুন নিয়ে ঠান্ডা গলায় বলল, কিছু বলি না বলে মাথায় চড়ে বসছো। আমি কতটা ডেঞ্জারাস তোমার কি আদৌ ধারণা আছে? ওয়ার্ন করছি, ঝড়কে যেচে ডাকো না মেয়ে। অনামিকা চোখে একরাশ সাহস ও ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে বলল, ঝড় আসুক না, ক্ষতি কি? আপনার বাহুডুরি না হয় আমি লুকিয়ে পড়বো। নির্ঝর তাচ্ছিলের হাসি হেসে বলল, ঝড়ের কবল থেকে বাঁচতে ঝড়ের কাছে আশ্রয় খুঁজছো? অনামিকা চোখে গভীর আত্মবিশ্বাস নিয়ে এবং মায়ার স্বরে বলল, অন্যরা হয়তো আপনাকে ঝড় ভাবে, কিন্তু আমি দেখেছি আপনার ভেতরের মানুষটাকে, কিছুটা হলেও বুঝেছি একলা নির্ঝর নামক লোকটাকে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, মানুষ বছরের পর বছর একসাথে থেকেও ভেতরের মানুষকে চিনে না। তুমি দুদিনেই চিনে ফেললে। অনামিকা নরম গলায় শুধালো, কারোর জন্য যদি হৃদয়ে ভালোবাসা তৈরি হয় তাহলে তাকে চিনতে বেশি সময় লাগে না মিস্টার। নির্ঝরের গলার স্বর খানিকটা কমে যায়। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় অনামিকা, আর তুমি হয়তো ভালোবাসা আর ভালো লাগাকে গুলিয়ে ফেলছো। এই মুহূর্তের মধ্যে দুজনেই চুপ। বাতাসে জমে থাকা অনুভূতির ভার যেন ছুঁয়ে যায় দুজনকে। নীরবতা ভেঙে অনামিকাই বলে উঠল, আপনি আমাকে না পছন্দ করলে উড়িয়ে দেন না কেন? আপনার তো আমাকে সহ্য করার কথা নয়। নির্ঝর খানিকক্ষণ চুপ থেকে ঠান্ডা গলেই বলল, আমি একজনকে ভালোবেসেছি অনামিকা। তাকে ভালোবাসার জন্য তার সাথে আমাকে কঠোর শাস্তি ভোগ করতে হয়েছে। আমি চাই না তুমি আমার পেছনে তোমার আবেগ অপচয় করো। প্লিজ আমার থেকে দূরে থাকো। ভালোবাসার মানুষটা অন্য কারোর কথা বলছে, তাকে ভালোবাসে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। নিজেকে সামলালো অনামিকা এবং শান্ত গলায় বলল, সে কোথায় এখন? আপনার সাথে নেই কেন? নিজের অনামিকার মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলে উঠল, অনামিকা লিসেন, তুমি অনেক ভালো একটা মেয়ে, আর আমি হচ্ছি পুরো অন্ধকারে জড়িয়ে থাকা পুরুষ। আমাদের কখনোই মানাবে না। তাছাড়া আমি চাই না তুমি কখনো কারো জীবনের দ্বিতীয় নারী হও। ইউ ডিজার্ভ বেস্ট।
কত ইতিহাসই তো আছে। আপনি বুঝি গল্প উপন্যাস পড়েন না? বোকামে, গল্প উপন্যাসে ওসব মানায়, রিয়েল লাইফে নয়। আচ্ছা, আপনি আপনার ভালোবাসার জন্য আমায় রিজেক্ট করেছেন। ওকে, আই ডোন্ট মাইন্ড। তার সাথে একবার দেখা করান, আমি দেখে চলে যাব এবং আপনাকে আর ডিস্টার্ব করব না। নির্ঝরকে কেমন যেন দেখালো, সে কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল। লোক অর্ডার দিয়ে পাঠিয়েছে অনামিকাকে যেন পৌঁছে দেওয়া হয় তার স্থানে। অনামিকার হৃদয় কেন যেন বলছে কোনো কষ্ট লুকাচ্ছে এই লোক। অন্য কাউকে ভালোবাসার কথা শুনো বেহেমন তার কাছেই ছুটে যাচ্ছে বারে বারে, অথচ নির্ঝর তার সামনে যে বারবার একটা হাসি মাখার চেহারা এসে ঠেকছে। ভালোবাসা যে তার জন্য নয়, তার মতো মানুষের জন্য যে কেবলই এই একাকিত্ব। আজকে রাতের আকাশটা বড্ড বেশি সুন্দর, চাঁদ হাসছে, তারা নাচছে, বাতাসে ছড়াই ফুলের গন্ধ। তবুও কারো হৃদয়ে নামে না শান্তির কোনো বন্দর। একজন বসে আছে ছাদের কোনায়, নীরব দ্বন্দ্বে জর্জরিত। সেই কেউটা অনামিকা, চোখে তার একরাশ অভিমান, মুখে চাপা যন্ত্রণার ছাপ। নির্ঝরের অন্য কাউকে ভালোবাসার বিষয়টা কাটার মতো বিচ্ছে বুকের ঠিক মাঝখানে। নিজেকেই প্রশ্ন করে সে, যদি সত্যি শুধু ভালো লাগা হতো তবে কি এত কষ্ট হতো? ঠিক তখনই পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে ফিরে তাকায় অনামিকা। দেখতে পায় মোহনা দাঁড়িয়ে আছে তার পেছনে। মুচকি হেসে অনামিকা বলল, ভাবি, এত রাতে এখানে? ঘুমাওনি নাকি? ভাইয়াকে মিস করছিলে? মোহনা এসে পাশে বসে, আকাশের দিকে তাকিয়ে হালকা গলায় বলে, তুমিও তো ঘুমাওনি, আর উনি ফেরার সময় হলে ফিরে আসবে। এমনি তো আজকের আকাশটা কিন্তু সত্যি সুন্দর। অনামিকা কেবল মাথা নাড়ি। মোহনা কিছুক্ষণ চুপ থেকে বলে, জানো তো, অষ্টাদশীদের মন খুব সহজে ভেঙে যায়। ওরা নানা অযাচিত আবেগে ভাসে। 90% মেয়েদের প্রথম ভালোবাসা ব্যর্থ দিয়েই যায়। কেউ ভেঙে দেয় ইচ্ছে করে, কেউ না জেনেই। আর মাত্র 10% ওরা জিতে হৃদয়ের কাছে। অনামিকা একটু কাপা গলায় বলে, কিন্তু তুমি আমাকে এসব বলছো কেন? মোহনা হেসে ওর মাথায় হাত রেখে বলল, তোমার ভাবি হিসেবে নয়, এটা বড় বোন হিসেবে বলছি। তুমি আমার ছোট বোনের বয়সী। তোমার ভেতরকার টানাপোড়াটা আমি বুঝতে পারছি। আমি নিজেও তো একসময় এই বয়সীটি ছিলাম। অনামিকা থমকে যায়, তার চোখে যেন নিজের কষ্টের ছায়া ধরা পড়ে। মোহনা ওর হাত ধরে বলে, কোনোদিন ভেতরকার যুদ্ধকে নিজের বিরুদ্ধে যুদ্ধ পরিণত করো না অনামিকা। তোমার ভিতরের আলোটুকু নিভতে দিও না। মন খারাপ হবে, কষ্ট হবে, তুমি নিজেকেও ভালোবাসবে শিখতে ফেলবে, কেমন? অনামিকা আস্তে করে মাথা নাড়ে। চোখে তার আবারও ভেসে ওঠে এক অসম্পূর্ণ ভালোবাসার নীরব কবিতা। আজকে রাতের আকাশটা যেমন, ঠিক তেমনই অনামিকার মন। চাঁদের আলো আছে, তবুও কোথাও একটুখানি অন্ধকার জমে আছে। ভালোবাসা কি সবসময় একতরফা হয়, নাকি কারোর প্রতি গভীর টানি একান্ত নিজের হয়ে ওঠে? সে শুধু জানে সবাই ভালোবাসার পূর্ণতা পায়, তবে কেন সে পাবে না? চারিদিকে নিস্তব্ধতা, কুয়াশার মতো ছড়িয়ে আছে অন্ধকার। মাঝখানে এক টুকরো আলোয় দাঁড়িয়ে বর্ষণ, যেন কোনো বিচারের দেবদূত। তার চোখের সামনে বসে আছে একটি অচেনা মেয়ে, হাত পা বাঁধা, মুখে চাপা একরাশ ব্যঙ্গ। মেয়েটা অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আমার গায়ে কাটার আঘাত পড়লে তোমার ছাই তোমার বিরুদ্ধে যাবে বর্ষণ। বর্ষণের ঠোঁটে বিদ্রুপ। বিশ্বাসঘাতকদের মুখে সততার বলি মানায় না সায়নী। তো আমার উপর টর্চার চালানোর রাইট তোমার নেই। এমনিতেও নির্ঝর তোমার কথা কখনো বিলিভ করবে না। অবশ্যই করবে। সায়নী বর্ষণের কথাই হেসে ওঠে এবং বলে, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। এই সময় ভালোবাসার মানুষটির শত শত ভুল নির্দ্বিধায় মাফ করে উড়িয়ে দেওয়া যায়। ভাঙা মানুষদের মন একেবারে বেশি পাওয়া যায় না সায়নী। সায়নী বাঁকা হেসে বলল, যেই ছেলে 4 বছর নির্দ্বিধায় ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে, তার জন্য এই কথা মানায় না। এতটা ভালোবাসা সত্ত্বেও কেন ঠকালে? আমার জায়গায় ও যদি আগে জানতে পারতো তখন ওর কেমন লাগতো ভাবতে পারছো? আই ডোন্ট কেয়ার। ওর মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। আমি চাই ও নির্শেষ হয়ে যাক চিরতরে। ওর দোষটা কি? তোমাকে পাগলের মতো ভালোবাসা? ওর বাবা আমার সব কিছু কেড়ে নিয়েছিল, আমি শুধু বদলা চেয়েছিলাম।
ও ছিল আমার টুল। দোষটা কি আদৌ ওর ছিল? দোষ করেছিল ওর বাবা, এজন্য তুমি ওর সাথে এমন করবে। তাছাড়া ফ্রিডম কারিনি শুধু তোমাকে নিয়ে পজিটিভ ছিল। আমি ওর ধ্বংস চেয়েছি, তাতে হয়তো সফলও হয়েছি। ও নিঃশেষ, একা ভিতর থেকে। ও ভালোবাসতে ভয় পায়। বর্ষণ রাগ সংযত করার চেষ্টা করে। নির্ঝর তোমাকে ভালোবেসেছিল, জোর করেনি কখনো। তোমায় বিয়ে করে নিজের কাছে রাখতে চেয়েছিল শুধু। অথচ তুমি কি করলে? বিয়ের দিন শত্রুদের ডেকে এনে নিজের আঘাত পাওয়ার নাটক করলে। এমন কি নাটক করলে ওর জন্য তুমি মরতে মরতে বেঁচেছ এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ। বেচারা গিল্টের জন্য তোমার থেকে দূরে থাকতে শুরু করেছিল। একটু মায়া লাগলো না তোমার? চড়ুই পাখি নাম দিয়েছে, অথচ পাখি খাঁচা থেকে উড়ে গেলেই দোষ নাকি? বর্ষণ দেওয়ালে কয়েকটা গুলি করে বলল, তুমি আমার না, বরং নির্ঝরের টার্গেট। ওর হাতেই তুলে দিব কি করবে ওর ব্যাপার। তুমি তো ভালো, তাহলে এসব কেন করছো? তোমার চোখে আমি ভালো, তাহলে এই অন্ধকারে নিজেকেই দেখো একবার। আমি আলোতে দাঁড়িয়ে নেই সায়নী, আমি সেই আগুন যেটা শুধু ছায়াকেও পুড়িয়ে দেয়। তবে তুমি আগুনে নয়, বরং ঝড়ের দ্বারা ধ্বংস হবে। সায়নী বর্ষণের দিকে তাকিয়ে থাকে কেবল। বর্ষণ যেন সায়নীকে পাত্তা দেয় না, বরং সে বেরিয়ে যায় তার গন্তব্যে। গোডাউনের পুরনো লোহার দরজাটা কিঞ্চিৎ শব্দে বন্ধ হয়ে যায় বর্ষণের পেছনে। ঠিক তখনই দেখে অনামিকা দাঁড়িয়ে আছে সামনে, চোখে বিস্ময় আর চাপা ক্ষোভ। তোমার সাথে নির্ঝর, ওনার কিসের সম্পর্ক? তোমরা একে অপরকে চিনো কিভাবে? বর্ষণ কিছুটা থতমত খেয়ে গেল, মুখে হালকা হাসি রেখে বলল, তুই কি আমার পেছনে গোয়েন্দাগিরি শুরু করলি? এমনি জানতে চাইলাম, বলো। মানে এভাবে একদিন হেল্প করেছিল, তারপর থেকে একে অপরকে চিনি। ভেতরে যে মেয়েটা ছিল সে কে? বর্ষণ এবার চটেও গেল। তোর এত প্রশ্ন কেন? তুই নির্ঝরকে কিভাবে চিনিস সেটাই আগে বল। তুমি আমাকে প্রশ্নের ফাঁদে ফেলতে চাও, কিন্তু পারবা না। চুপচাপ সত্যিটা বলো। তোর ছোট ভাবির সাথে চলা বন্ধ, একসাথে থেকে গোয়েন্দাগিরি শুরু করেছিস। মেয়েটা কি নির্ঝর ওনার ভালোবাসা? বর্ষণ কিছু একটা ভেবে আচমকা বলে উঠল। তুই কি নির্ঝরকে পছন্দ করিস? অনামিকা নিঃশব্দে মাথা নাড়াই। শোন, পছন্দ করিস যেহেতু, তাহলে পটিয়ে ফেল। আমি তোর পাশে আছি, ছেলে খারাপ না, ভালোই। অনামিকা থতমত খেয়ে গেছে বর্ষণের কথাই। বড় ভাই হিসাবে তার উচিত বকাঝকা করা, অথচ সে কিনা উস্কানি দিচ্ছে। অনামিকা হতাশার স্বরে বলে উঠল, কিন্তু উনি আমাকে মুখের উপর রিজেক্ট করে দিয়েছেন। বর্ষণ গম্ভীর স্বরে বলল, শোন, যাকে সে ভালোবেসেছিল সেই তাকে ঠকিয়ে গেছে, ভাবিয়ে তুলেছে যে ওর ভালোবাসা কারো জীবন শেষ করে দিতে পারে। এখন তোকে ওকে বোঝাতে হবে ভালোবাসা ধ্বংস নয়, মুক্তি। পারবি না ওর ভাঙা জীবনটাকে জোড়া দিতে? অনামিকা নিঃশব্দে শুনল বর্ষণের কথা এবং প্রতি উত্তরে বলল, আমি জানি আমি ওনার জীবনের প্রথম ভালোবাসা না। কারোর জন্য একদিন ওনার চোখে আলাদা আলো ছিল। হয়তো উনি তাকে নিয়ে লিখেছেন কবিতা, গেয়েছেন গান। আমি সেই পাতার অংশই নই। সে ভুল করলেও হয়তো তাকে ভুলতে পারবে না উনি, কারণ প্রথম ভালোবাসা ভোলা যায় না। তাই আমি চাই না সে ভুলে যাক, তাকে থাকুক সে ওনার স্মৃতির এক নরম কোণে। কারণ আমি আসিনি কিছু মুছে দিতে, আমি এসেছি নতুন করে ভালোবাসতে। আমি চাই উনি আমায় দেখুক নতুন করে, ভালোবাসুক ভয়ের বাইরে এসে। একবার শেষবারের মতো, প্রথম না হোক, শেষটা যেন আমার হয়। কারণ প্রথম ভালোবাসা হয়তো হৃদয় শেখায়, কিন্তু শেষ ভালোবাসা হৃদয়টাকে বাঁচিয়ে রাখে। বর্ষণ অনামিকার মাথায় হাত বুলিয়ে বলল, আমার জন্য তুই যেমন খুব কাছের, তেমনি ও আমার আপন। তাই তোর উপর ভরসা করছি। নির্ঝরের নিঃসঙ্গ জীবনের আলো হয়ে যা। ও ভালোবাসতে জানে, তুই সুখে থাকবি, দেখিস। অনামিকা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, বরং সে হাঁটা দেয় তার গন্তব্যে। এবার সে আর হার মানবে না। প্রতিটা নারীর কাছে সবচেয়ে কষ্টকর মুহূর্ত হয় তখন, যখন সে জানতে পারে তার স্বামীর সাথে অন্য কারোর সম্পর্ক আছে। এরকম একটা পরিস্থিতির সম্মুখীন মোহনা।
ঘরের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে মোহনার বুক ফাটা কান্নায়। টেবিলের উপর ছড়ানো কয়েকটা ছবি, প্রতিটা ছবিতে অর্ণব এবং অচেনা একটা মেয়ের হাসি মাখা মুখ। মোহনার চোখের সামনে সেই সব মুহূর্ত যেন একটা ছোট্ট ছুরি এসে বিঁধছে তার বিশ্বাসের বুকে। দরজার শব্দে সে চমকে ওঠে। অর্ণব ঘরে ঢুকে মুখে ক্লান্তি আর সংকল্প মিশ্রিত এক অদ্ভুত অভিব্যক্তি। আজ সে ভেবেছিল সব বলবে, সব ব্যাখ্যা দেবে, অজানা অনেক লুকোনো সত্য তুলে ধরবে মোহনার নিকট, কিন্তু তার হলো কোথায়? ঘরে প্রবেশ করতে তার গালে পরপর দুটো চর এসে পড়ল। মোহনার চোখে এখন শুধুই আগুন, বুক কাঁপছে কিন্তু গলাটা শক্ত। আমায় ঠকালেন কেন? অর্ণব থমকে যায়, স্তব্ধ হয়ে চেয়ে থাকে মোহনার চোখে। সেই চোখে এখন আর বরাবরের মতো মায়া নেই, আছে প্রশ্ন, অভিমান এবং অপরাধবোধ জাগানো এক তীব্র যন্ত্রণা। উত্তর না পেয়ে মোহনা সামনে এগিয়ে আসে, দুহাত অর্ণবের কলার চেপে ধরে। কেন ঠকালেন বলুন? যদি ঠকাবেনই তাহলে কেন এমন করে ভালোবাসলেন? কেন আমার প্রতিটা শূন্যতায় পূরণ করলেন আপনার সাহায্যকৃত? কেন আমার হৃদয়ের নিজের জায়গাটা দখল করলেন? কেন এমন করে আপন করে নিলেন, আজ পর করে দিলেন? তার গলায় একরাশ কান্না, কিন্তু চোখে জল নেই, যেন এখন কাদার চেয়েও অনেক কিছু হারিয়ে ফেলেছে সে। অর্ণবের ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বের হয় না, দুটি চোখে শুধু অপরাধ বোধ। অথচ মোহনার হৃদয় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভালোবাসা কি একতরফা ছিল, নাকি প্রতারণাই তার আরেক রূপ? অর্ণব কিছু একটা বলতে যাচ্ছে, তবে কোথাও একটা বাধা রয়ে যাচ্ছে। সে মোহনার চোখের পানে চেয়ে থাকে কেবল, এবং মনে মনে বলে, আরেকটু সময় দাও প্লিজ, আমি সব খুলে বলবো। আগে পর করে হারিয়ে যেও না, আমার যে হাত বাঁধা মোহ। চারিদিকে আকাশে যেন বিষাদের বিষাক্ত মেঘ জমেছে, ঝড়ের তাণ্ডব চারপাশে ছড়িয়ে পড়েছে, যেন প্রকৃতিও জানে আজ কোনো শান্তি নেই, সবাই হয়তো গভীর ঘুমে ডুবে। অথচ একাকী একটা সত্তা জেগে আছে, একটা ছিন্ন ভিন্ন হৃদয়, একটা বিশ্বাসঘাতকতার ছায়া নির্ঝর তার বুকের ভেতর। আজ প্রকৃতির চেয়েও বড় বড় ঝড় বয়ে যাচ্ছে সায়নী, তার চড়ুই পাখি। কিন্তু বর্ষণের মুখে শোনা সত্যগুলো এক একটা করাতের মতো কেটে দিচ্ছে তার ভেতরটা। চড়ুই পাখি কেন এমন করলো? কেন আমাকে এভাবে ভেঙে দিল? আয়নায় চোখ পড়তে নিজের চোখকে চিনতে পারে না নির্ঝর। কোনো এক সময়ের নিঃস্বার্থ ভালোবাসার পুরুষ আজ শুধুই এক ক্লান্ত, বিধ্বস্ত, ধ্বংসপ্রাপ্ত মানব। স্মৃতির কুয়াশায় ভেসে ওঠে সায়নীর মুখ, তার হাসি, তার হাত ধরা সেই মুহূর্তগুলো। তবুও সেই মুখটাই এখন তার কাছে ভয়ের, প্রতারণার প্রতিচ্ছবি। আমি কি সত্যি ভালোবাসতে জানি, নাকি আমার ভালোবাসায় দুঃখ ছাড়া কিছুই নেই কারো জন্য? বাতাসে দরজা দুলছে, জানালা সশব্দে বন্ধ হচ্ছে, আর নির্ঝর হাঁটছে অন্ধকারের একটা গন্তব্যের খোঁজে নয়, একটা সত্যের। বাইরে এখনো ঝড় থামেনি, বরং তার প্রকোপ যেন দ্বিগুণ হয়ে উঠেছে। প্রকৃতির উন্মত্তা আর এক মানবের ভাঙ্গনের মাঝে আজ অদ্ভুত এক সাদৃশ্য। নির্ঝর একের পর এক আঘাত করে চলেছে সামনের দেওয়ালে, হাত ফেটে রক্ত ঝরছে মেঝেতে, ভিজে যাচ্ছে সেই লালচে জল রঙে, কিন্তু সে থামছে না। চোখে মুখে এক অজানা উন্মাদনা, যেন নিজের সমস্ত যন্ত্রণাকে পিষে ফেলতে চাইছে এই পাথরের গায়ে। তার কিছুটা দূরে মেঝেতে নতজানু হয়ে বসে আছে সায়নী। সে নির্বাক, নিথর, চোখে বিস্ময়, তবু চিৎকার করে থামানোর সাহসও নেই। আজ সে জানে এই মুহূর্তে নির্ঝর কেবল প্রেমিক নয়, সে যেন যন্ত্রণায় দগ্ধ এক যুদ্ধরত পুরুষ। আজ তার আঘাত দেওয়ালের উপর নয়, সে যেন আঘাত করছে নিজের বিশ্বাসঘাতকতা, অসহায়তা আর সমস্ত অপরাধ বোধের উপর। সায়নী মনে হচ্ছে এই দেওয়ালের প্রতিটা আঘাতই যেন তার বুক চিরে এসে পড়ছে। সে দেখতে পারছে একসময়ের ভালোবাসার মানুষটা আজ ভালোবাসার রূপ ছেড়ে নিঃশেষ এক আর্তনাদের প্রতিচ্ছবি হয়ে উঠছে। কিন্তু তাকে দোষ দিয়ে কী লাভ? দোষটা তো সায়নীরই। সে জানতো নির্ঝর সত্যিই বলছিল, জানতো তার চোখের প্রতিটা জলকণা, প্রতিটি থরথর
কণ্ঠস্বর সবটাই ছিল নিখাত। তবুও সে বিশ্বাস করতে চায়নি। সে ভেবেছিল ভালোবাসা মানে সব পেয়ে যাওয়া, ভুল ভেবেছিল। নিঃস্বার্থ ভালোবাসাকে অগ্রাহ্য করে নিছক প্রতিশোধকে প্রাধান্য দিয়েছিল। নিশ্চয় শুধু ভালোবাসিনি, ভালোবাসাকে লড়ে আদায় করতে চেয়েছিল। সায়নী চেয়েছিল পালাতে। আজ সে পালিয়ে যাওয়ার পথটাই ফিরে এসে তার সামনে দাঁড়িয়ে রক্তমাখা হাত নিয়ে। সে চোখ মেলো তাকাতে পারছে না নির্ঝরের দিকে, তবু তার কান বারবার শুনে ফেলছে সেই কর্কশ আওয়াজ, হারিয়ে গিয়ে লাগা মাংসের ঘা, দেওয়ালে ফেটে যাওয়া শব্দ, আর তার ভেতরে নীরব কান্নার প্রতিধ্বনি। হঠাৎ এক মুহূর্ত নির্ঝর থেমে যায়, তার শরীরটা একটু কেঁপে ওঠে। তারপর ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়। চোখের নিচে অন্ধকার। হঠাৎ অজস্র কথা জমে থাকা, কিন্তু ঠোঁটে কেবল একটাই প্রশ্ন নিচু গলায়। তুই কেন এমন করলি চড়ুই পাখি? আমি তো তোকে কম ভালোবাসিনি। তোর জন্য সবার সাথে লড়াই করতে রাজি ছিলাম, তবে কেন এমন করলি আমার সাথে? সায়নী ধীরে ধীরে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে বলে, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। আমি সবসময় আমার বাবার প্রতিশোধ নিতে চেয়েছি তোমার থেকে। আমি চেয়েছি তুমি বেঁচে থেকেও ধীরে ধীরে শেষ হও। সায়নীর উত্তরে নিঝর বিকট শব্দে হেসে উঠছে, যার ঝংকার পুরো জায়গাটা কেমন কেঁপে উঠছে। আমি তো অলরেডি ভাঙা মানুষ ছিলাম, শুধু তোকে আমার কাছে রেখে নতুন করে জুড়তে চেয়েছিলাম। কি করব বল? লোভ হয় আমারও একটু ভালোবাসার, একটু স্নেহের। তুই বড্ড আপসেট করেছিস আমাকে চড়ুই পাখি। এখন কি মেরে ফেলবে? নিঝর হাত মুষ্টিবদ্ধ করে। এককালে ভালোবেসেছিলাম খুব করে, কিন্তু তুই আমার ভালোবাসা ডিজার্ভ করিস না। এখন আমি সব ফিরিয়ে নিব। তুই নিশ্চয়ই জানিস নির্ঝর তার শত্রুদের সাথে কতটা রুড। ইউ আর ডেঞ্জারাস। নিঝর সায়নীর মাথায় বন্দুক ঠেকিয়ে পুনরায় সরিয়ে নেয়। তোকে ছেড়ে দিলাম আজ, যা। আমি তোকে খাঁচা থেকে নিজ ইচ্ছায় মুক্তি দিয়ে দিলাম। ভাবিস না তোকে ভালোবাসি বলে ছেড়ে দিচ্ছি। এটা তোর শাস্তি। এখন থেকে তুই গিল্ট নিয়ে বাঁচবি। দেখবি তোকে ভালোবাসার কেউ থাকবে না, কেউ না। তুইও ভাঙবি, যেভাবে আমার মতো ভাঙা মানুষকে আবার ভেঙেছিস। বলে বেরিয়ে যায় নিঝর সেখান থেকে। ফেলে যায় সায়নীর বিস্মিত মুখ। রাতের ঝড় কেটে গিয়েছে। জানালার ফাঁক গলে এক টুকরো রোদ এসে পড়েছে টেবিলের কোণে। তবুও মোহনার চোখে যেন কোনো আলোর প্রতিচ্ছবি নেই। চুপচাপ নাস্তা নিয়ে বসে আছে সে। বর্ষণ মুখে ভাঁজ তুলে বলে উঠল, আহা ভাবি ভাবি, মাছি ঢুকলো পেটে। কি? কই মাসি? ঠিক তখনই মায়ে এসে বর্ষণের হাতে চিমটি কেটে বলে, আমার আপুকে একদম জ্বালাবেন না। বর্ষণ একেবারে নাটুকে মুখ করে বলল, ভাবি, তোমার কাছে বিচার চাই। তোমার বোন ঘুমাতে ঘুমাতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় খালি। এই বয়সে যদি হাড়গড় ভেঙে যায়, আমার হিমোগ্লোবিন কমে গেলে কি হবে ভাবো একবার। মায়া ছোট মানুষ, ঘুমানোর স্টাইলটা বরং আপনি শিখিয়ে দিয়েন। মায়া চটে গিয়ে বলল, আমার নামে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? বর্ষণ যেন যুক্তিবাদী কণ্ঠে বলল, ভাবি, তোমার বোন ছোট মানুষ না। ওর বয়স কম করে হলেও 1800। ষড়যন্ত্র করে শুধু ছোট সেজে আছে। মায়া চোখ গোল গোল করে বলল, কি? নিচে তো তাইলে 1 কোটি বছরের বুড়ো। বর্ষণ কাতর ভঙ্গিতে বলে, ভাবি দেখো না কিভাবে পায়ের উপর পা তুলে ঝগড়া করছে। আমি কি এর সাথে মিলেমিশে থাকতে পারি বলো? মোহনা ধীরে ধীরে হালকা হাসি ফুটিয়ে বলে, তোমরা কি ঝগড়া ছাড়া কোনো দিন শান্তিতে থাকতে পারবে না? বর্ষণ সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি তো চাই ভাবি, কিন্তু তোমার বোন, ও তো শুধু ঝগড়া করতেই আসে। মায়া চোখ ছোট ছোট করে বলে, আপু জানো না, রাত 3টায় এ ডেকে বলে এমন ঝগড়া করতে মন চাচ্ছে, কেমন ঝগড়ুটে লোক বোঝো। মোহনা হাসে, দুজনের দিকে তাকিয়ে বলে, কি সুন্দর ঝগড়ুটে মিষ্টি জুটি। মায়া আড়ালে মিষ্টি হাসে এবং বর্ষণকে ধন্যবাদ জানায় তার বোনের মুখে হাসি ফোটাতে সাহায্য করার জন্য। শেষ রাতে ফিরে ঘুমিয়েছিল নির্ঝর। উঠতে উঠতে ঠিক কটা বেজে গিয়েছে তার খেয়াল নেই। তবে উঠে নিজেকে অপরিচিত স্থানে বাঁধা অবস্থায় আবিষ্কার করছে। সামনে বর্ষণ, অনামিকা এবং তার চেলারা দাঁড়িয়ে আছে। আমাকে কে বাচ্ছে? কে এইভাবে তুলে আনছে? অনামিকা এগিয়ে এসে বলল, আমি এনেছি বিয়ে করব বলে। এনি প্রবলেম?
নিছক থেমে যায় অনামিকার কথায়। এই মেয়ে নিজের ভাইয়ের সাথে এরকম কথা বলছে। বর্ষণ, তোর বোনকে কিছু বলবি? বর্ষণ ভাবলেশীনভাবে বলল, বলে কি হবে, ওকে তো আমিই হেল্প করেছি। তুই তো ভাই নামের কলঙ্ক করে। ভাইরা বোনদের ভালোবাসার ভিলেন হয়, আর তুই এর প্রশ্রয় দিয়ে হেল্প করছিস। আমি কি সবার মতো নাকি? ভাইয়া হেল্প করেছিল নেহাত, না হলে আপনার যে শরীর আমি এত দূর আনতে আনতে উপরে চলে যেতাম। তুমি কিন্তু পাগলামি করছো অনামিকা। আমি যদি প্রতিদিনকে বিরক্ত করতাম তাহলে ওটাকে পাগলামি বলতে পারতেন, বাট এখানে আমি আপনাকে বিয়ে করতে আসছি, এটা পাগলামির পর্যায়ে পড়ে না মিস্টার। নিচর দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা মেয়েদের কাজ নয়, বোকা। আপনি তো আর করবেন না। এখন আপনার অপেক্ষায় থাকলে আমার আর আপনাকে পাওয়া হবে না, সো আমি আগেই পদক্ষেপ নিলাম। বিয়ের পর ধীরে ধীরে আপনার হৃদয়টাকেও না হয় আয়ত্তে আনবো। মানে আমার চেলাদের কি দিয়ে পটালে? আমি ওদের নিজ হাতে রেঁধে বিরিয়ানি খাওয়াবো বলেছি। নিচর নিজের চেলাদের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলে, সামান্য বিরিয়ানির লোভে পড়ে তোরা আমাকে বিক্রি করে দিলি? তুই তো খাওয়াস না, এর জন্য বিক্রি করে দিছে। বেশ করেছে, আমি ওদের পক্ষে আছি। ভাই, আমার পক্ষে তো কেউ থাক। আমি তো সব সময় আপনার পক্ষেই আছি। নিচর অনামিকার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি বড্ড জেদি মেয়ে। এত করে নিষেধ করা সত্ত্বেও বারবার ঝড়কে আপন করতে চাচ্ছ। তবে এর পরিণতিতে আদৌ পূর্ণতা পাবে তো তুমি? সবসময় পূর্ণতার পিছনে ছুটে তো সফলতা পাওয়া যায় না। অসম্পূর্ণ সত্তাকেও ধীরে ধীরে পূর্ণতায় রূপান্তর করা যায়। তাহলে কেন আমি ভুল দিয়ে শুরু করে সঠিক পরিণতি পেতে পারবো না? নিচর অনামিকার চোখের দিকে তাকিয়ে অদ্ভুত একটা সাহস দেখতে পাই, যা দেখে আর কিছু বলার ইচ্ছে থাকে না। শেষমেশ তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। দুজনে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিয়ে তো হলো, কিন্তু এখন পরিবারের সম্মুখীন কিভাবে হবে তারা? তাদের এক্সপ্লেনই করবে কিভাবে ব্যাপারটা? বর্ষণ কি সবটা সামলে নিতে পারবে? নির্ঝর এবং অনামিকার জন্য পড়ন্ত বিকেল, সূর্যের আলো ঢলে পড়েছে গাছপালার ফাঁক গলে। চারপাশে হালকা বাতাস, যেন শহরের কোলাহল থেকে অনেক দূরের কোনো শান্ত কোণ। সেই নিরিবিলি এক জায়গায় দাঁড়িয়ে আছে অর্ণব, চোখে ক্লান্তি, কপালে চিন্তার রেখা। তার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি, যার মুখ মোহনার দেখা ছবির পাশেই ছিল, মুখ চোরা কিন্তু চোখ দুটোতে আগুন। অর্ণব শান্ত গলায় বলে উঠল, এমন কেন করছিস তুই? মেয়েটা মৃদু হেসে শান্ত সুরেই জবাব দিল, কারণ আমি তোমাদের সকলের ধ্বংস চাইছি আমি, আর সেটা তোমাকে দিয়েই শুরু করেছি মাত্র। অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, এইসব করে কি হবে বল? তুই যে অন্ধকার জগতের সাথে জড়িয়ে পড়েছিস, সেটা থেকে তোকে টেনে বের করে আনতে চেয়েছি, ভালো একটা জীবন দিতে চেয়েছি, কিন্তু তুই বারবার সব কিছু ভেঙে দিচ্ছিস। একটু থেমে গলা ভারী করে বলল, তবু কিছু বলেনি, কিন্তু এবার তুই যেটা করেছিস সেটা সহ্যের বাইরে। মোনার কাছে ছবি পাঠালি, এত জানে না তুই আমার বোন, না জেনে স্বামীর সাথে অন্য মেয়ের হাসি মাখা ছবি স্ত্রীর কাছে বিষ মনে হয়। মেয়েটার মুখে আবারও সেই ঠান্ডা তাচ্ছিলের হাসি। তোমাদের সুখ সহ্য হয় না ভাইয়া। আর হ্যাঁ, আমি জানি এখন তুমি কাউকে বলতে পারবে না আমিই আসল অনামিকা। মা এটা জানলে হয়তো রিয়েক্ট করবে। এতদিন যেই মানসিক অবস্থা থেকে ধীরে ধীরে ঠিক হয়েছে, আবার আসতে পারে। আর অনামিকা, সে তো শুধু আমার একটা বদলি, আমার জায়গা নেওয়া একটা প্রতিস্থাপন মাত্র। অর্ণব চোখ নামিয়ে বলল, তোর প্রতি আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না, তুই হারিয়ে গিয়েছিলে, এই জন্য কেবল আমাদেরই দোষ। আমরা তো তোকে অনেক খুঁজছিলাম, এর জন্য কদিন শাস্তি দিবি। মেয়েটা তাচ্ছিলের হাসি হেসে বলল, তাহলে আগলে রাখলে না কেন? ওই অনামিকাকে তো ঠিকই আগলে রাখো, যত্ন করো, খবর রাখি না ভেবেছো? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো তোর আপন ভাই বোনও, তোকে কষ্ট দিতে চাইবো না কখনো। মেয়েটা মুখের ব্যঙ্গের হাসি টেনে বলল, তোমার শত্রু আমি, তুমি পুলিশ, আমি একজন অপরাধী। অর্ণব এক ধাপ এগিয়ে শান্ত গলায় বলল, তবু তোকে বাঁচানোর চেষ্টা করছি তো আমি, কেন এমন করছিস বল? কেন এত কঠিন করে দিচ্ছিস সব কিছু?
মেয়েটার চোখে যেমন অন্ধকারের ছায়া ঘনীভূত হয়। কারণ আমার জীবনটা তোমাদের গাফালতির জন্য শেষ হয়ে গেছে। একটা ছোট্ট ভুল আমাকে নরকে ফেলে দিয়েছে। এখন ভুগো আমার জীবনের অবস্থার জন্য তোমরা দায়ী। মনে করো নিজেদের, এটাই আমি চাই। অর্ণব একটু চুপ করে বলল, 16 বছর না হয় এভাবে কেটে গেছে বনু, কিন্তু সামনে তো পুরো জীবন পড়ে আছে। একটু যদি আমার কথা শুনতিস, শান্তিতে বাঁচতে পারতি। মেয়েটা এবার চুপ। নীরবতা জমে ওঠে ওদের মাঝে। অর্ণব আবার বলে, তুই হারিয়ে গিয়েছিলি, তখন মা ভেঙে পড়েছিল। তখনই তোর বয়সী একটা মেয়ে অনামিকাকে আনা হয়েছিল আমাদের পরিবারে মায়ের জন্য, যেন আবার তোর মতো হারিয়ে না যায়। তাই একটু বেশি যত্ন করতাম ওকে। এর মানে এই নয় যে তোকে ভালোবাসতাম না। তার কণ্ঠে একটা কষ্টের কম্পন। বনু, বুঝতে চেষ্টা কর। এখন যদি তোকে নিয়ে কথা উঠিয়ে দেই, আমি জানি না কি হবে। মা হয়তো সহ্যই করতে পারবে না। মায়ের হার্টের অবস্থা জানিস তো, বেশি শক দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে আর কি। ও তো একেবারে ভেঙে পড়বে। মেয়েটার চোখ জ্বলে উঠল। এখনো ওই মেয়েটার কথা ভাবছো? আমি কি তাহলে কিছুই না? অর্ণব সোজা তাকিয়ে বলে, আমি যেমন তোর ভাই, তেমন ওরও। দুজনেরই দায়িত্ব আমার উপর। একটাকে ছেড়ে আরেকটাকে ঠেলে দিতে পারি না। মেয়েটা ধূর্ত হেসে বলে, তাহলে এখন কি করবে? তোমার বউকে আমার কথা বলবে? না বললেও তো ঘর পুড়বে। আর যদি বলো, তাহলে সে যদি অন্য কাউকে বলে দেয় তখন? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তোর একটা নিরাপদ ব্যবস্থা করা যেত, ঠান্ডা মাথায় সবাইকে বলা যেত সব কিছু। কিন্তু তুই তো যা শুরু করেছিস, তাতে আগে আমার সংসারটাই ভেঙে যাবে। মেয়েটা ঠোঁটে বিষাক্ত হাসি টেনে বলল, তাহলে কি করবা করো, তবে আমি জানি না আমার পরবর্তী টার্গেট কে হবে। প্রত্যুত্তরে অর্ণব কিছু না বলে বরং চুপ করে ভাবতে থাকে কিভাবে সব সামলাবে আগামীতে, এবং কিভাবে মোহনাকে কিভাবে এক্সপ্লেন করবে। আদৌ সব ঠিক করতে পারবে তো অর্ণব, নাকি সব আরও এলোমেলো হয়ে যাবে? নতুন বিয়ের আমেজ না থাকলেও বিরিয়ানির গন্ধে চারিদিকে মোমো করছে। নির্ঝর বাদে সকলেই বেশ তৃপ্ত করে খাচ্ছে, আর নির্ঝর ভাবছে তার মূল্য কি এইটুকুনি বিরিয়ানি। বর্ষণ মৃদু হেসে বলল, বাবা, কাঠবিড়ালি দেখি রান্নাও শিখে গেছে। তোর ভালো রান্নার রহস্য কি? মামা বাড়ি গিয়ে কি রান্না শিখে আসছস? হ্যাঁ, মামি জোর করে শিখাইছে একটু। ভাবি মাঝে মাঝে রেঁধে খাওয়ায়েন, আমরা তাইলে ভাইয়ের থেকে আপনার কথা বেশি শুনবো। বাকিরাও একই সাথে সম্মতি জানালো নীরবের কথায়। নির্ঝর কিছুটা বিরক্তি নিয়ে বলল, নাম নীরব, সো তোর উচিত সবসময় নীরব থাকা। এত কথা বলিস কেন? বাকিরাও চুপচাপ খেয়ে বিদায় হয় তাড়াতাড়ি। বসের বিয়ে খাইতে আসছে আর তুই এমন করতেছিস? তুই তো কথাই বলবি না শালা। আজকে শালা বলতে নিষেধ করব না, যতই হোক বোন দিচ্ছি তো, যত মন চাই ডাক। সবাই আমাকে জ্বালিয়ে মারবি। অনামিকার বিরিয়ানি প্লেট এগিয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, আপনি খাচ্ছেন না কেন? খারাপ রাধি নাই, খেয়ে দেখুন। না খেলে জোর করে খাইয়ে দিব বললাম। চেলাদের সামনে বস বাচ্চাদের মতো খাবার নিয়ে জেদ করলে নিশ্চয়ই ভালো দেখাবে না। নির্ঝর চোখ বড় বড় করে তাকায় অনামিকার দিকে এবং বলে, এই তোমার ভয় ঢার কই গেছে? বিয়ে দিয়ে দিচ্ছি, তাই শ্বশুরবাড়ি চলে গেছে। ভয়েরও বিয়ে হয়? ভালো। এখন বলুন, নিজে খাবেন নাকি আমার খাইয়ে দিতে হবে? নির্ঝর খাবার নিয়ে বলল, খাচ্ছি তো, একটুকুনি একটা মেয়ে আমাকে শাসাচ্ছে। অনামিকা মুচকি হাসে নির্ঝরের দিকে তাকিয়ে। হয়তো তাদের সম্পর্কের শুরুটা ভুল করে ভাইয়ের মধ্যেই হয়েছিল, তবে তার গন্তব্যটা ধীর গতিতেই সুন্দর করে আগাচ্ছে, যার সমাপ্তি হয়তো পূর্ণতা দিয়েই হবে। বসন্ত চুপচাপ দাঁড়িয়ে আছে বাগানের এক কোণায়। বাড়িতে কিভাবে এ বিয়ের কথা বলবে বুঝতে পারছে না এখনো। অনামিকা মৃদু হেসে এগিয়ে এসে বলল, আমি জানি তোমার আর ওনার মধ্যে আলাদা একটা সত্য আছে যেটা কেউ জানে না, এই জন্য আরো চিন্তায় আছো। বসন্ত খানিকটা থতমত খেয়ে গেছে অনামিকার কথায়। এই মেয়ে কি বুঝতে পেরে গেল নাকি ভেতরকার টানা পড়েন? নির্ঝর ভেতর থেকে এগিয়ে এসে বলল, ভাই বোন কি আজকে আমার বাড়িতে থাকবি নাকি? আপনার একার বাড়ি নাকি? এটাতে আমারও হক আছে, প্লাস এখন অনামিকারও আছে। হ্যাঁ, সব তোদেরই, আমি অতিথি। সত্যটা বলো না, আমি কাউকে বলবো না। চুপ থাকবা তুমি।
বড়দের মধ্যে কথা বলতে হয় না, জানো না? আপনি আমার আর আমার ভাইয়ের কথার মাঝে না গলাতে আসছেন ওকে? ঠিক সহমত। নির্ঝর, তুই পরে আসছস? যাই হোক, তোরা আপন ভাই বোন নস, তাহলে এত কিসের কথা তোদের? এত কি প্রাইভেট কথা থাকবে? বর্ষণ, তোর না বউ আছে, তাহলে কাজিনের সাথে কি? আপনি কি জেলাস? আমি জাস্ট বললাম যে বউ থাকতে কাজিনের সাথে কথা কিসের এত, এতে জেলাস হওয়ার কোনো ব্যাপার নেই। ভাই, তোর কাছে একা আমার বোনের রাইখা যাব না, চিন্তা করিস না, নিয়ে যাব যাওয়ার সময়। আজব তো, বিয়ে কেন করালি? তো কি রেখে যাওয়া উচিত? নির্ঝর হতাশার ভঙ্গিতে বলল। সেইটা কখন বললাম ভাই? তুই আনডিরেক্টলি বলছিস। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে বলল। তুই যা তো ভাই, যা। বর্ষণ অনামিকা দুজনেই হেসে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সবার মেজাজ দেখে তারপর একটা সুযোগ বুঝে বিয়ের ব্যাপারটা জানানো যাবে, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। বাড়ির মেয়েদের জামাই গ্যাংস্টার টাইপের লোক, তাও আবার গ্যাংয়ের লিডার। ব্যাপারটা কি আদৌ স্বাভাবিকভাবে নেবে সবাই? শেষ বিকেলে ঝিলের এক কোণে নীরব হয়ে বসে আছে মায়া আর মোহনা। দুজনেই একরকম একাকিত্বে নিরিবিলি সময় পার করতে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। মায়া হঠাৎ নরম গলায় বলল। আপু, তুই কি সত্যি দুলাভাইয়ের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? তুই কি ভাবিস উনি খারাপ মানুষ? মোহনা চুপচাপ কিছুক্ষণ মৃদু গলায় বলল। না, খারাপ বলবো না, বরং মনটা বলেছে। যেটা চোখে দেখেছি সেটা পুরোটা সত্যি নয়। মনে হয়েছে এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কাহিনী, যা আমি জানি না। মায়া শান্ত গলায় বলল। আমারও তাই মনে হচ্ছে জানো। বর্ষণ ওনার ভেতরেও অনেক না বলা সত্য লুকিয়ে আছে, আমি বুঝি, কিন্তু ওনার মতো তেরা মানুষকে দিয়ে সত্যিটা বের করানো মানে অসম্ভব প্রায়। মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলল। অর্ণব চোখে দিয়ে অনেক কথাই বলেন, কিন্তু মুখ দিয়ে কিছুই বলেন না। আমি কি আর চোখের ভাষা পড়তে পারি? মায়া শীতল কণ্ঠে বলল। আমার মনে হয় এই পুরো বাড়িটা রহস্যে মোড়া। আমরা যেটুকু জানি তার আড়ালেও লুকিয়ে আছে হাজারটা না জানা গল্প। মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলল। হয়তো সত্যিই তাই। সন্ধ্যার আলো নিঃশব্দে ঢেকে ফেলল তাদের মুখ। মায়া মোহনা ভাবনার হয়তো ভুল নয়, এবারই দেওয়ালে দেওয়ালে সত্যি লুকিয়ে আছে সদ্য কাহিনীর ছায়া। কেউ জানে না কে কতটা সত্যি আর কে কতটা অভিনয়ী গাথা। আবহাওয়া আজকাল গিরগিটির মতো রং বদলাচ্ছে, কখনো যে বৃষ্টি, কখনো রোদ বলা মুশকিল। আর তারও চেয়েও বেশি রং বদলাচ্ছে মেয়েদের মুড। মোহনার রাগ করে বাবার বাড়ি গিয়ে বসে আছে, আর সঙ্গে মায়াও যেন তার পুরনো সাথী। ফোন করলে দুজনে একই সুরে নীরব। বসন বুঝে উঠতে পারছে না মায়া কেন তার সঙ্গে কথা বলা বন্ধ করেছে। মোহনা তো অর্ণবের সাথে ঝগড়া করেই গেছে, কিন্তু মায়া সে তো কিছু বলেনি, তা মুখ ফিরিয়ে রেখেছে কেন? এই ধোঁয়াশার দুই ভাইয়ের মাথা ঘুরছে শেষমেশ বর্ষণের একটা প্ল্যান। শোন, বউরা যেহেতু নিজেরা ফিরছে না, চল আমরা তুলে নিয়ে আসি। কিডন্যাপ, কিন্তু ভিন্ন ভার্সনে। রাতের অন্ধকারে সেই প্ল্যানে নেমে পড়ল দুই ভাই। অপারেশন বউ রিটার্নস শুরু। মোহনার যখন জ্ঞান ফিরে সে নিজেকে এক ফুলে ঢাকা ঘরে খুঁজে পায়। চারপাশে সাদা, গোলাপি আর হলুদ ফুলে চেয়ে আছে সব। মনে হচ্ছে যেন কোনো পরীর রাজ্যে সে। মাঝখানে একটা ছাতার মতো ঘরের ভিতর সে শুয়েছিল এতক্ষণ। সামনে এগিয়ে মোহনা দেখে অর্ণব উত্তেজনায় পায়চারি করছে, এক হাতে ফোন আর এক হাতে চুল টানছে। এই বর্ষণের কথা শুনেই ওই স্প্রে দেওয়াটা ভুল হয়েছে। বউকে মানাতে গিয়ে বিধবা থুক্কু বিপত্তিক না হয়ে যায়। সে নিজেই নিজেকে বলে চলেছে। মোহনা পেছন থেকে বলে উঠল। আপনি আমাকে তুলে এনেছেন কেন? অর্ণব চমকে উঠে খুশিতে চকলেট এগিয়ে দিয়ে বলল। আহ বউ, আরেকটু হলে বইয়ে হার্ট ফেল করে ফেলতাম আমি। তোমার জ্ঞান না ফেললে বর্ষণের নামে আজকেই মামলা করতাম। মোহনা ভুল কুচকে বলল। কিন্তু আমাকে আনলেন কেন? অর্ণব মাথা চুলকে বলল। মানে মোহনা আমার একটা মাত্র বউ, প্লিজ বলবো যে আমার বউ হারা করো না। মোহনা রাগে ঠোঁট কামড়ে বলল। আসল কথা বলেন। অর্ণব কানের লতি চেপে বলল। শুনো, গুরুত্বপূর্ণ কিছু বলবো, কাউকে বলবে না প্লিজ। বিশেষ করে তোমার বোনকে তো একদমই না। মেয়েদের পেটে কথা থাকে না। মোহনা ঠান্ডা গলায় বলল। বলতে হবে না, জান। অর্ণব কান ধরে বলল। আচ্ছা আচ্ছা সরি, আর হবে না,
এবার শোনো, একটু থেমে গভীর স্বরে বলল সে। যার ছবি তুমি দেখেছিলে সে আমার বোন, আপন বোন। ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। মা তখন মানসিকভাবে ভেঙে পড়ে। ওকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ওর বয়সী অনামিকাকে দত্তক নেওয়া হয়। কিন্তু আমার সে আসল বোন, ও জড়িয়ে পড়ে অনেক খারাপ মানুষের সঙ্গে, খুন, পাচার, প্রতারণা, সব কিছুতে। আমি যখন ওকে খুঁজে পাই, চিনতে পারিনি প্রথমে। মুখ বদলে গেছে, মন বদলে গেছে, কিন্তু রক্তের সম্পর্ক অস্বীকার করতে পারিনি। আমি চেয়েছিলাম ওকে একটা নতুন জীবন দিতে। আমি চাইনি ওর কালো অতীত তোমাদের কাছে ছায়া ফেলুক কিংবা ওর ভবিষ্যতে দাগ কাটুক। তাই কিছু বলিনি, নির্দিষ্ট সময়ের অপেক্ষায় ছিলাম। কিন্তু ও নিজেই এখন ধ্বংস ছড়াতে চাই, কারণ অভিমান। ওর মধ্যে এখনও সরল বোনটা আছে, কিন্তু সে হিংস্র একটা মুখোশ পরে ফেলেছে। ওই তোমাকে ছবি পাঠিয়েছিল যাতে ভুল বোঝো আমাকে ছেড়ে যাও। মোহনা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে, চোখে বিস্ময়, খানিকটা বিষণ্ণতা। অর্ণব ধীরে ধীরে বলে, আমি জানি আমি হয়তো ভুল করেছি তোমার কাছে কিছু না বলে, কিন্তু তুমি তো জানো আমি মিথ্যে মানুষ না। আমি শুধু চাইনি তুমিও আমার সাথে ওকে নিয়ে চিন্তায় থাকো। ওর পেছনে ওর দলের লোকজন পড়ে আছে, তাদের থেকে যে আমি আগলাতে চাচ্ছি ওকে। আমি চাই তুমি আমার পাশে থাকো, ভালোবাসা দিয়ে আমার বোনটাকে আবার টেনে ফিরিয়ে আনতে সাহায্য করো। পারবে? মোহনা ধীরে ধীরে এগিয়ে এসে তার হাত ধরল, চোখের কোণে অশ্রু, কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি। আমার স্বামী যদি তার বোনকে ফেরানোর জন্য লড়তে পারে, তাহলে আমি কেন এক পা পিছিয়ে থাকবো? অর্ণব হালকা হেসে বলল, তবে এবার দেখা যাক মায়া বর্ষণের কী অবস্থা হয়। ওই যে বর্ষণ, ও তো শুধু কিডন্যাপই জানে, মুড ঠিক করা জানে না। দেখা যাবে ঝগড়ার মীমাংসা করতে গিয়ে আরও ঝগড়া বাঁধিয়ে ফেলবে। মোহনা হেসে ফেল। ঘরের ভেতর ফুলের সুবাসে মিশে গেল ভালোবাসার এক নতুন শুরু। ভুল বোঝাবুঝিকে প্রশ্রয় দিতে নেই, তা সময়ের সাথে সাথে বেড়ে দূরত্ব অসীম করে দেয়। তাই তো যত দূরত্ব সম্ভব সব ভুল বোঝাবুঝির অবসান করে ফেলা উচিত। চারিদিকটা অদ্ভুত রকম শান্ত। রোদের আলো ঘরের জানালা পেয়ে মেঝেতে ছায়া ফেলে রেখেছে, অথচ মনে হচ্ছে ঘরের ভিতর একটা অদৃশ্য কুয়াশা জমে আছে বর্ষণ আর মায়ের মাঝখানে। দুজনেই বসে আছে বারান্দায়, এক পাশে পাশাপাশি। মুখে কথা নেই, চোখে চোখ নেই, শুধু আছে মাঝে মধ্যে একে অপরের দিকে চোরা চোখে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নেওয়া। মাঝখানে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু সেই হাওয়াতেও যেন জমে থাকা অভিমান গলছে না। মায়া হঠাৎ চাপা স্বরে বলল, আপনাকে এই জন্যই ভাল লাগে না, খালি ঝগড়া লাগে না আমার সাথে। একটু ঘাড় ঘুরিয়ে ঠোঁট একপাশে টুকটুকে হাসি। ঝগড়া না লাগলেও তখন মিস করবা। আমি যদি চুপচাপ হই তখন আবার বলবা মুড খারাপ নাকি আপনার। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই বলে দিনে 10 বার ঝগড়া করতে হবে নাকি? ঝগড়া মানেই তো খারাপ না। মাঝে মাঝে তোমার ওই মুখ ভার করার চেহারাটা আমার খুব ভালো লাগে, একদম বাচ্চা বাচ্চা লাগে তখন। মায়া খানিকক্ষণ চুপ থেকে একটু পর বলল, আপনার কথা বলার স্টাইলটাই সবচেয়ে বিপজ্জনক। রাগ করলেও গলে যাওয়ার মতো, তবে আমি ভিন্ন ধাঁচের মানুষ, এত সহজে গলি না। বর্ষণ হালকা হাসলো, তারপর গভীর গলায় বলল, আমার আর কি চাই? গোলেই যদি যাও সহজে, তাহলে ঝগড়া করে মজা আছে নাকি? রাগও তুলবো, আবার ধীরে ধীরে ঝগড়ার মাঝেই রাগ ভাঙাবো। আচ্ছা বলো তো। মায়া নরম গলায় বলল, আমরা কি সব সময় এমনই ঝগড়া করতে থাকবো? বর্ষণ ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকায়। তুমি কি আমার প্রতি বিরক্ত? মায়া চোখ নামিয়ে চুপ করে যায়। বর্ষণ এবার তার হাত ধরে নরম কণ্ঠে বলে ওঠে, তুমি চাইলে আমি আর তোমার সাথে ঝগড়া করব না, সত্যি। কিন্তু তোমাকেও আমার থেকে দূরে যেতে দিব না বললাম। মায়া বর্ষণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি চাই ঝগড়া হোক, তবে পরিমাণ মতো। তা মিস্টার আনপ্রফেশনাল কিডন্যাপার, কি কোনোভাবে আমার প্রেমে টেমে পড়লেন নাকি? বর্ষণ মৃদু হেসে উত্তর দেয়, এইসব প্রেম তোমার মতো অষ্টাদশীদের জন্য, আমার মতো পুরুষদের জন্য তো আসক্তি থাকে। তবে এটুকু বলতে পারি, তোমাকে দেখে তোমার প্রতি আসক্ত হইনি, তবে তোমার সঙ্গে থাকতে থাকতে ঝগড়া করতে করতেই অজান্তেই তোমাতে আসক্ত হয়ে গেছি। আপনি কি আমাকে কোনোভাবে প্রপোজ করছেন? হুম, এটা প্রপোজ নয়,
এটা আমার হৃদয় লুকানো কথা। তাহলে প্রপোজ কোনটা? বর্ষণ আচমকা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমাদের সম্পর্কটার শুরুটা এক প্রকার ভুল দিয়েই হয়েছিল, ভুল কিডন্যাপিংয়ের দ্বারা। তবে এই ভুলের সমাপ্তিতে তোমায় পেয়েছি আমি। চিরকাল কি এই ভুলটাকে মনে রেখে আমার সাথে পথ চলবে মায়া? মায়া কিছুক্ষণ বর্ষণের দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। এতে বর্ষণ বিরক্ত হয়ে নিজেই মায়ের হাত ধরে বলল, থাক, তোমার আর কষ্ট করে অ্যাকসেপ্ট করতে হবে না। আমি নিজেই তোমার স্বামীর অধিকার থেকে তোমার হয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। বর্ষণের এমন কথায় মায়া হেসে ওঠে। এই লোকটা আসলেই পাগল, তবু এই লোকটাই যে ওর। সেদিন প্রথমবারের মতো ঝগড়ার মাঝেও এক অদ্ভুত প্রশান্তি নামলো দুজনের মাঝে। ঝগড়া তো ছিলই, থাকবে, কিন্তু তার মাঝে দুজন খুঁজে পায় একে অপরকে। ঝগড়া তাদের ভালোবাসার ভাষা। তাদের ঝগড়া মানেই অন্যরকম জড়িয়ে থাকা। তাদের চুপ মানেই ভেতরে ভেতরে অনেক কথা জমে বলার আক্ষেপ। নির্ঝর আর অনামিকা একটা অদ্ভুত সমীকরণে বাধা পড়ে গেছে তাদের সম্পর্কে। চোখের চাহনিতে যেমন দ্বন্দ্ব, তেমনি লুকানো টানো স্পষ্ট। আর এই টানটানি যেন অনামিকাকে বারবার টেনে আনে নির্ঝরের কাছে। ছোট্ট বারান্দার কোণে দাঁড়িয়ে আছে ওরা দুজন। চারপাশে সন্ধ্যার আলো মিলেমিশে অদৃশ্য উত্তাপ। অনামিকার ঠোঁটে খেলছে এক চিরচেনা মিষ্টি হাসিটা। আপনি আমার সাথে ঠিক করে কথা বলেন না কেন? অভিমানী গলা, তবুও কোমলতা মিশে আছে তাতে। নিঝর এক ঝলক তাকালো ওর দিকে এবং পরক্ষণে ঠোঁটে ব্যঙ্গ ভরা একটা হাসি টেনে বলল, আমি যেভাবেই কথা বলি না কেন, তুমি তো ঠিকই নরমভাবে কথা বলবা। অনামিকা চট করে গোমরা করে বলল, স্বাভাবিক, আমার পর তো আপনি। নিঝর হেসে ফেলে, একটু ঝাঁকুনির মতো হেসে। যেই বর সম্পর্কে তোমার বাড়ির কেউই জানে না। জানাবো তো, আগে আপনি রাজি হন। নিঝরের চোখে একটা ছায়া নেমে আসে, গলাস্বর গম্ভীর। আমি তোমাকে মানব না কখনো, তোমার স্বপ্নে হয়তো মানতে পারি। অনামিকা এবার পুরো মুখটা উজ্জ্বল করে বলে, তাহলে স্বপ্ন দেখবো বেশি বেশি। এক মুহূর্ত যেন নীরবতা নেমে আসে। নিঝর তাকিয়ে থাকে ওর দিকে, চোখে একটা অদ্ভুত চিন্তা যেটা সে গোপন রাখতে চায় বারবার। তুমি এত ভালো সাজো কেন? নিঝরের গলা এবার খানিক কাঁপা, পুনরায় বলে, আমার এসব ভাল লাগে না, একাকী ভাল লাগে আমার। অনামিকা এবার আর হাসে না, বরং গলার স্বর নরম হলেও দৃঢ়তা নিয়ে বলে, একাকিত্ব ভালো, তবে চিরকালের জন্য নয়। কখনো 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 না কখনো একজন সঙ্গীর প্রয়োজন হয়। আমি আপনার সেই একজনটাই হতে চাই।